আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ইকবাল হোসেন সিদ্দিকী। প্রথমে সংবাদ শিরোনাম। নির্বাচনী ইশতেহার ধরে ধরে বাস্তবায়নের কাজ চলছে। যত দ্রুত সম্ভব গ্যাস ও বিদ্যুতের সমস্যার সমাধান করা হবে বললেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান। সরকারের ১৮০ দিনে ফ্যামিলি কার্ডে বদলে যাচ্ছে নিম্নবিত্ত নারীদের জীবন। তাদের আত্মনির্ভরতায় সাহস যোগাচ্ছে ফ্যামিলি কার্ড। সরকারের ১৮০ দিনে ভাতার আওতায় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিত। চট্টগ্রাম নগরে ভাতা পাবেন প্রায় ২৫০ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু, জানালেন চিফ প্রসিকিউটর। ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে মামলার বিচার শেষ, যে কোনো দিন রায়। গাজায় শান্তি ফেরাতে যুদ্ধবিরতি কার্যকরী যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ। হামাসের শীর্ষ নেতৃবৃন্দের সাথে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক। এবং দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে ১,২৪৪ কোটি টাকার তহবিল প্রদান করবে সরকার, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। নির্বাচনী ইশতেহার ধরে ধরে বাস্তবায়নের কাজ চলছে। আন্তরিকতা ও নিষ্ঠা থাকলে জনগণের প্রয়োজনীয়তা মেটানো সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা নজরুল ইসলাম খান। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় একথা জানান তিনি। মতবিনিময় সভায় সরকারের ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেন, প্রতিশ্রুতি পূরণে সরকার প্রথম দিন থেকেই ছিল আন্তরিক। মাহাদি আমিন বলেন, ফ্যাসিবাদের কারণে ভেঙে পড়া রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আত্মনির্ভরশীল করতে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা রুহুল কবির রিজভী, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বক্তব্য রাখেন। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের SDG বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ডক্টর SM আব্দুল আউয়াল ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ প্রেস উইংয়ের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, যত দ্রুত সম্ভব গ্যাস ও বিদ্যুতের সমস্যার সমাধান করা হবে। তিনি বলেন, সাবেক IGPকে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিকভাবে চেষ্টা চলছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন উপদেষ্টা বলেন, জনপ্রশাসন সংস্কারের জন্য খুব শীঘ্রই কমিশন গঠন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, এই প্রথম কোনো গণমাধ্যম সরকারের নিয়ন্ত্রণ ও প্রভাব অনুভব করেনি। এবার ফ্যামিলি কার্ডে বদলে যাওয়া নারীদের গল্প। সরকারের ১৮০ দিনে ফ্যামিলি কার্ডের অর্থে বদলে গেছে নিম্নবিত্ত নারীদের জীবন। তাদেরই একজন আলেয়া বেগম। শুধু আলেয়া বেগম নন, অসংখ্য বিধবা ও অসহায় নারীর কাছেও ফ্যামিলি কার্ড হয়ে উঠেছে নির্ভরতার প্রতীক। আলেয়া বেগম একসময় প্রতিবন্ধী মায়ের পাশে বসে মানুষের কাছে সাহায্য চেয়ে দিন কাটালেও
এখন ফ্যামিলি কার্ডের অর্থ তার কাছে হয়ে উঠেছে বেঁচে থাকার অন্যতম সম্বল। ফ্যামিলি কার্ডের অর্থ থেকে কেউ কেউ গড়ে তুলছেন ছোট্ট পুঁজি, সেই অর্থ কাজে লাগিয়ে ক্ষুদ্র ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার পথও বেছে নিচ্ছেন নারীরা। কাজী শারমিন ইসলাম মেধার প্রতিবেদন। আলিয়া বেগম ২৫ বছর যাবৎ বিধবা জীবনের সাথে লড়াই করে নিত্যদিনের ঠিকানা ছিল বনানী কবরস্থানের সামনে প্রতিবন্ধী মায়ের পাশে বসে মানুষের কাছে হাত পেতে দিন কাটানো। আজ সেই আলিয়া বেগমের জীবনে এসেছে নতুন এক আশার আলো। ফ্যামিলি কার্ডের অর্থ তার কাছে শুধু কিছু টাকা নয়, এ যেন বেঁচে থাকার একটি সম্বল। আমার স্বামী নেই, আজকে 25 বছর আমি এই জায়গায় থাকি, মাঝে মাঝে যে বনানী কর্মস্থানে ভিক্ষা শিক্ষা করেও খাই। আমার এই 2500 টাকা অনেক উপকার হয়, আমি বইলে বুঝাইতে পারবো না আমার কত উপকার যে হয়। আমার নাতি লেখাপড়া করে, হেনে আমি খরচা করতে পারি, আমার কাজে লাগলে আমি খরচা করতে পারি। আমি যে তারিখ দিয়ে কি বললে ধন্যবাদ জানাও ওই নিজেই কইতে পারি না। শুধু আলিয়া বেগম নন, এমন অসংখ্য বিধবা ও অসহায় নারীর কাছে ফ্যামিলি কার্ড হয়ে উঠেছে নির্ভরতার একটি নাম। চলতে ফিরতে সমস্যা, তারপর স্বামী নেই, কাজকাম করে খাইতে হয়। এখন তো বৃষ্টি বন্যার মধ্যে যাওয়া যায় না, কিছু না, নিজের অসুখ আছে। এরকম আমার মতন অনেক হাজার হাজার কোটি কোটি মা বোন আছে, এরা জানি সবাই পায়। আমি এই দোয়া করি। ছেলে মেয়ে বিয়ার সাথে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, ছেলেরা যার যার কামাই ফিরে খায়। আমাদের কখনো তো খোঁজ খবর লয় না। সরকার আমাদের সাহায্য করুক, আমরা এর জন্য দোয়া করি। হ্যাঁ, যত বছর ক্ষমতা থাকবো অত বছর আল্লাহ এর সুস্থ রাখুক। যে সংসারে এতদিন আয় ব্যয়ের সিদ্ধান্ত থাকতো পুরুষের হাতে, সেখানে নারীর হাতে সরাসরি অর্থ পৌঁছানোই বদল আসছে বাস্তবতায়। পেয়ে অনেক উপকৃত হয়েছি। সংসার টাকাটা আমার এই যে একটা ছেলে স্কুলে পড়ে, ওর একটু খরচ লাগে টুকটাক, আবার এই ছোট বাচ্চাগুলো ওদের জন্য একটু ভালো মাছ মাংস আনতে পারি। আমাদের হাতে আসা আর কি জরুরি, কেননা দেখা যায় সাংসারিকভাবেও কিছু ভাঙা যায়, আবার আর্থিকভাবে এটা চাহিদাটা মেটানো যায়। একটা মেয়ে মানুষ তো আর সবাই তো আর কাজকাম করে না, আর সবাই দেখা গেছে কাজকাম সবার বাসা থেকে পছন্দও করে না যে কাজকাম করুক। ওই ক্ষেত্রে দেখা গেছে যদি ফ্যামিলি কার্ডের টাকাটা পাওয়ার কারণে অনেক সময় মেয়েদের একটা হাতে একটা একটা শক্তি মতন থাকে, যে কোনো কাজে লাগলে খরচ করতে পারে। আমার উপকার হচ্ছে, আমার ছেলেটাকে বেতন দিতে পারতেছি প্রতি মাসে মাসে। আগে তো মাসে আটকে যাইতো বেতন দেয়, এখন বেতন দিতে পারতেছি, আমি একটু ভালো মন্দ খাইতে পারতেছি। নিজেরও দুই সময় কাপড় বাচ্চাদের থাকে না, তখন ওই টাকাটা দেওয়া যায়, বাচ্চাদের কিছু হালকা পাতলা কাপড় কিনে দেওয়া যায়, দিতে পারি। এই উপকার হয়েছে আমার। উপকার আমার স্বামীর ওষুধ পানি লাগে, একটু ওষুধ পানি এনে খাওয়াইতে পারি, একটা জিনিস লাগলে আনতে পারি, আর এমনি তো আনতে পারি নাই। ফ্যামিলি কার্ড শুধু আর্থিক সহায়তা নয়, এটি একজন নারীর হাতে তুলে দিচ্ছে সিদ্ধান্ত নেওয়ার শক্তি, আত্মনির্ভরতার সাহস আর নতুন করে স্বপ্ন দেখার সুযোগ। ফ্যামিলি কার্ডের টাকাটা দিয়ে আমাদের অনেক উপকারী হয়। একজনের টাকা দিয়ে তার সংসার হয় চলে না, তো এই টাকাটা আমার সংসারে লাগে, অনেক কিছু কিনতে পারি। সবাই তো আর এক না, সব পুরুষ অনেকে টাকা ভরে দিতে চায়, অনেকে দেয় না, খরচ অনেকে দেয়, অনেকে দেয় না, আবার বাজারের টাকা দিতে চায় একদিন দিলে 2-3 দিন দেয় না। এই কারণে মহিলাদেরকে দিয়েছে, অনেক সুবিধা দিয়েছে। হ্যাঁ, টাকা তো জমায় অনেক কিছুই করা যায়, 2 মাসের 3 মাসের টাকা জমায় তো অনেক কিছু, একটু কম দামে জিনিস কিনে যে বিক্রি করা যায় জিনিস টিনিস। নারীরা যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, তখন শক্তিশালী হয় পুরো পরিবার, আর এই পরিবারগুলো গড়ে তোলে সমৃদ্ধ বাংলাদেশ। কারণ সবার আগে বাংলাদেশ। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। বর্তমান সরকারের 180 দিনে বাস্তবায়িত অন্যতম একটি কর্মসূচি সারা দেশে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকদের ভাতা প্রদান। এরই অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডের প্রতিটিতে 6টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, একটি মন্দিরের পুরোহিত ও ভাতার আওতাভুক্ত হয়েছেন। সরকারের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে ভাতা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। সরকারের 180 দিনের অগ্রাধিকারমূলক কার্যক্রমের একটি উদ্যোগ হচ্ছে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মন্দির, প্যাগোডা ও গির্জার পুরোহিত ও যাজকদের ভাতা প্রদানের কর্মসূচি, যা ইতিমধ্যে বাস্তবায়ন করা হচ্ছে। চলতি 2026-27 অর্থ বছরের বাজেটে 1100 কোটি টাকা বরাদ্দ দিয়ে দেশের 86,709টি ধর্মীয় প্রতিষ্ঠানের 2.5 লাখেরও বেশি ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও যাজককে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতাভুক্ত করা হচ্ছে। সরকারের এমন উদ্যোগে চট্টগ্রাম নগরের মসজিদের ইমাম, মুয়াজ্জিন,
খাদেম ও মন্দির প্যাগোডার পুরোহিত সেবায়েত ও ভক্তরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন এইটি সরকারের কল্যাণমুখী ও যুগান্তকারী পদক্ষেপ। বর্তমান সরকার ধর্মীয় স্থাপনা, মুসলমানদের মসজিদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে ধর্মীয় স্থাপনার যারা দায়িত্বশীল রয়েছে, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, পাদেরি, সবাইকে রাষ্ট্রীয়ভাবে মাসিকভাবে অথবা অন্যভাবে সম্মানী দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করেছেন। আমি ইমাম সম্প্রদায়ের পক্ষ থেকে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। এই প্রতিষ্ঠানগুলোতে সীমিত যারা সুযোগ সুবিধা ভোগ করে তাদেরকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে নিয়ে আসা, এটি একটি ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছি। এরকম উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আর আমাদের যারা ধর্মীয় পুরোহিত, বিশেষ করে বৌদ্ধ ধর্মে যারা প্যাগোডায় থাকে, এদের নির্দিষ্ট কোনো বেতন দেওয়া হয় না। এরকম যদি সরকার যদি উদ্যোগ নিয়ে থাকে, এটা অত্যন্ত প্রশংসনীয় এবং ভালো একটা উদ্যোগ। আমি শুনেছি বর্তমান সরকার বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডাতে একটা ভাতা প্রদান করছে। আমি আমার সরকারের কাছে একটা প্রত্যয়নপত্র এবং একটা আইডি জমা দেওয়া হয়েছে। তো সেখান থেকে এখানে বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে এখানে একটা ভাতা প্রদান করা হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে মাসখানেকের মধ্যে নগরের ধর্মীয় প্রতিষ্ঠান অর্থাৎ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মন্দির প্যাগোডার যাজক পুরোহিতগণ এই ভাতার আওতায় আসবেন। নগরের প্রায় 246টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও 41 ওয়ার্ডের এক বা একাধিক হিন্দু বৌদ্ধ মন্দিরের পুরোহিত ও গির্জার যাজকগণ এই ভাতায় অন্তর্ভুক্ত হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই সংক্রান্ত দায়িত্ব পালন করছে। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এখানে একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এটা প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে, যেখানে হলো আপনার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা সদস্য সচিব হিসাবে থাকবে। এখানে প্রতিটি ওয়ার্ডে 6টি করে মসজিদ থাকবে, এই যে মসজিদকে, এবং 1টি করে মন্দিরকে, এবং যে অন্য ধর্মের যেগুলা যেখানে আছে সেই তার মধ্যে কিছু সংখ্যককে দেওয়া হবে প্রাথমিক পর্যায়ে, এবং ওখানে প্রতি মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খতিব, খাদেম যিনি আছেন আর কি, ওনারা এই ভাতাটি পাবেন। তো এই তালিকাগুলো সাধারণত আমরা প্রতি ওয়ার্ডের মাননীয় সংসদ সদস্যদের সাথে সমন্বয় করে আপনার এই তালিকাগুলো ওখানে প্রেরণ করা হবে। কিছু ওয়ার্ড বাকি আছে, এটা খুব দ্রুত, হয়তো 1 মাস তালিকাটা সারা বাংলাদেশ থেকে চলে গেলে ওনারা হয়তো পরবর্তী মাস থেকে এটা দেওয়া শুরু করবেন। তথ্যমতে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও গির্জার যাজক মাসিক 5,000 টাকা, মসজিদের মুয়াজ্জিন, মন্দিরের সেবায়েত, বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ এবং গির্জার সহকারী যাজক মাসিক 3,000 টাকা ভাতা পাবেন। পাশাপাশি আগামী 3 অর্থ বছরের মধ্যে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এই রাষ্ট্রীয় সুবিধার আওতায় আনা হবে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ সাংবাদিকদের ব্রিফকালে তিনি একথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, ভারতে কোন স্ট্যাটাসে আছেন শেখ হাসিনা তা জানে না বাংলাদেশ। আমরা আইনি লড়াই করে আনার জন্যই তো ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে তারা আবেদন করেছে। যে আবেদনটা করেছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার জন্য, যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এদিকে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের, সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে বিচার শেষ হয়েছে। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মামলাটির শেষ মুহূর্তের যুক্তিতর্ক উপস্থাপন চলে। মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশসহ 3 অভিযোগে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলে। মামলাটির সাক্ষী জুলাই যোদ্ধা আব্দুল নাসির উদ্দিনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। পরে একই ট্রাইব্যুনালে ঢাকার মাহমুদপুরে 9 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং শেখ ফজলে নূর তাপস সহ 28 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে জুলাই আন্দোলনকালীন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নতুন একটি মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে 24শে আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, প্রকৃতি থেকে গুণগত মানসম্পন্ন মাছ আহরণের লক্ষ্য নির্ধারণ করে মাছের অভয় আশ্রম গড়ে তুলতে কাজ করছে সরকার। আজ ঢাকায় কৃষি গবেষণা কাউন্সিলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মৎস্য সম্পদ বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ লতিফুল ইসলামের সভাপতিত্বে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মোহাম্মদ দেলাওয়ার হোসেন ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালেদ কনক সেমিনারে বক্তব্য রাখেন। বিশ্ব বাজারে কাঁকড়া এবং কুচিয়ার ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে রপ্তানিযোগ্য গুণগত মানসম্পন্ন মাছ উৎপাদন এবং প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানীদের সহায়তা চেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। আমাদের মিঠা পানির কিছু চিংড়ি আছে, লোনা পানির কিছু চিংড়ি আছে, কাঁকড়া আছে, কুচি আছে। এর বাইরে মিঠা পানির যে মাছগুলি আছে, রুই, বোয়াল, কাতল, চিতল ইত্যাদি ইত্যাদি 100% বাঙালি কমিউনিটির জন্য, অন্য কারোর জন্য না। আমরা যদি ফরেন কারেন্সি রিয়েল অর্থে আর্ন করতে হয়, তাহলে যেই দেশে মাছ পাঠাবো ওই দেশের মানুষ খায়, ওই ধরনের মাছ যদি আমি উৎপাদন করতে পারি, তাহলে বলতে পারি লিমিটেড কোয়ান্টিটি আমি রপ্তানি করতে পারবো। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকায় শান্তি ফেরাতে যুদ্ধবিরতি কার্যকর করতে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই তৎপরতার অংশ হিসেবে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার। জ্যারেড কুশনার রোববার মিশরে হামাসের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। হামাস নেতা খলিল আল হাইয়ার সঙ্গে কুশনারের এই বৈঠকে কাতার ও তুরস্কের প্রতিনিধিরাও ছিলেন। হামাস নেতৃবৃন্দ এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূতকে জানিয়েছেন, তারা আলোচনায় প্রস্তুত থাকলেও ভারী অস্ত্র ছাড়ার বিষয়টি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সঙ্গে যুক্ত। তাছাড়া পরিকল্পনা শুরুর আগে ইসরায়েলি আক্রমণ পুরোপুরি বন্ধের দাবিও জানিয়েছে তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনারের আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। আজকের বৈঠকে কুশনারের সঙ্গে ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বোর্ড অব পিসের প্রধান নিকোলো ম্লানেনধভ অংশ নেবেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এই তৎপরতার মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 15 দফার রোডম্যাপ রক্ষা করা। এই পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণ ও গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে জুনে হওয়া 60 দিনের অন্তর্বর্তী সমঝোতার সময়সীমা আজ শেষ হচ্ছে, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে পারেনি ওয়াশিংটন ও তেহরান। বরং কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের বিরোধ এবং পাল্টাপাল্টি অবস্থানে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান বলছে যুক্তরাষ্ট্রকে আগে নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামরিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন। জাকিয়া জামান আনিকার প্রতিবেদন। আজ শেষ হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জুনে হওয়া 60 দিনের অন্তর্বর্তী সমঝোতার নির্ধারিত সময়সীমা। কিন্তু যুদ্ধ শেষ করার যে লক্ষ্য নিয়ে এই সমঝোতা হয়েছিল তা এখনও অধরাই। আলোচনা কার্যত অচল। স্থায়ী শান্তি চুক্তি তো দূরের কথা, দুই পক্ষ এখনও একে অপরকে চুক্তির শর্ত ভঙ্গের জন্য দায়ী করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তেহরানের অবস্থান, ওয়াশিংটনকে আগে নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। বিশেষ করে ইরানের উপর অবরোধ ও চাপ কমানো এবং চুক্তির শর্ত বাস্তবায়নের বিষয়টি সামনে এনেছে তেহরান। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাতে যুদ্ধের বিষয়ে বেশ দৃঢ় অবস্থানই তুলে ধরা হচ্ছে। در کنار اون اجر عظیم جهاد یک هدیه خوب میدیم
این هدیه معادل $30,000 است. رئیس جمهور جنایتکار امریکا میگه من میخوام تنگه هرمز رو بخشی از سرزمین جنایت اعلام بکنم. এছাড়া যে কোনো মার্কিন সেনা সদস্যকে হত্যা বা বন্দী করতে পারলে $30,000 মার্কিন পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সেনা প্রধান আমির হাতামি। কোনো নারী এই কাজ করতে পারলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ হবে বলেও ঘোষণা করেন তিনি। ইরানের দাবি নিজেদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ দিয়ে স্বাভাবিক বাণিজ্য পুরোপুরি ফিরবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করাই সংকট সমাধানের অন্যতম শর্ত। এরই মধ্যে হরমুজে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী শনিবার মাত্র 5টি পণ্যবাহী জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। রোববার কোনো জাহাজের চলাচল রেকর্ড করা হয়নি। এর আগের সপ্তাহে এই সংখ্যা ছিল 31। ফলে আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়েছে। আজ ব্রেন্ট ক্রুডের দাম প্রায় $89 পৌঁছেছে। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে খাবার ও পানি ছাড়া প্রায় 11 দিন সাগরে ভেসে থাকার পর একটি নৌকায় অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 9 জন বাংলাদেশি বলে জানিয়েছেন বেঁচে যাওয়া এক বাংলাদেশি। মিশরে মার্সা মাতরুহ হাসপাতালে চিকিৎসাধীন ওই বাংলাদেশির বরাতে বিষয়টি জানিয়েছেন কায়রোতে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন। তবে মিশরের পুলিশ এখনও সাগরে মৃত্যুর ঘটনা নিশ্চিত করার মতো তথ্য পায়নি বলে জানিয়েছে দূতাবাসকে। দূতাবাস সূত্রে জানা গেছে বেঁচে যাওয়া বাংলাদেশি নাগরিকের নাম আব্দুল করিম। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের বাসিন্দা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে দূতাবাস। করিমের দেওয়া তথ্য অনুযায়ী গত 3রা আগস্ট লিবিয়া থেকে 42 জন যাত্রী গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের মধ্যে 38 জন বাংলাদেশি এবং 4 জন সুদানের নাগরিক ছিলেন। ভূমধ্যসাগরে যাওয়ার পর নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং জ্বালানি শেষ হয়ে যায়। পরে প্রায় 11 দিন সাগরে ভেসে থাকার পর 13ই আগস্ট তারা মিশরের মার্সা মাতরু উপকূলে পৌঁছায়। আব্দুল করিম দূতাবাসকে জানিয়েছেন নৌকায় খাবার ও পানি না থাকায় এবং প্রচণ্ড গরমের মধ্যে অন্তত 11 জন মারা যান। তাদের মধ্যে 9 জন বাংলাদেশি ছিলেন। পরে মরদেহগুলো সাগরে ফেলে দিতে হয়। বেলজিয়ামের দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। পূর্বাঞ্চলের হাই ফেন্স এলাকায় শুক্রবার থেকে জ্বলতে থাকা আগুন ইতিমধ্যে প্রায় 3000 হেক্টর এলাকা পুড়িয়ে দিয়েছে। রোববার আগুনের একটি অংশ জার্মানি সীমান্তের দিকে এগিয়ে যাওয়ায় নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে বেলজিয়ামের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি জার্মানি ও লুক্সেমবার্গের দমকল কর্মীরা কাজ করছেন। সেনাবাহিনী, কৃষক এবং নেদারল্যান্ডস থেকে আসা হেলিকপ্টারও আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়েছে। যেসব বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল তাদের আপাতত বাড়িতে ফিরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেলজিয়ামের অনুরোধে দাবানল মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নও সহায়তা পাঠিয়েছে। এদিকে আগুনের ধোঁয়া সীমান্ত পেরিয়ে জার্মানিতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশটির মস্কো শহরের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনার দৃশ্য দাবি করে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নতুন নয়। এবার ঢাকায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে এমন দাবিতে ছড়ানো হয়েছে পুরনো একটি ভিডিও। ফ্যাক্ট চেকে জানা গেছে ভিডিওটি জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন ধারণকৃত। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ গোলাম মর্তুজা।
ঢাকায় দিনে দুপুরে চলছে সন্ত্রাসী হামলা, নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ। এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে RS নাজিব নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। পোস্টটির ক্যাপশনের পরের অংশে দাবি করা হয়েছে, যে দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাইয়ের 1.5 কোটি টাকা ছিনতাই হয়, সে দেশে জনগণের নিরাপত্তা কোথায়? একই ভিডিও ব্যবহার করে লাস্ট নাইট পোস্ট নামের আরেকটি ফেসবুক পেজে লেখা হয়েছে, ঢাকায় দিনে দুপুরে চলছে সন্ত্রাসী হামলা, নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ। দুটি পোস্টেই ভিডিওটিকে সাম্প্রতিক ঢাকার ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে ফ্যাক্ট চেকে জানা যায়, এমন কোনো ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেনি। প্রকৃতপক্ষে ভিডিওটি 2024 সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ের। অর্থাৎ পুরনো একটি ভিডিওকে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সেটিকে ঢাকার সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃশ্য হিসেবে দাবি করা হয়েছে। ভিডিওটির উৎস অনুসন্ধানে আমিনা বিনতে শহীদ নামের একটি এক্স অ্যাকাউন্টে 2024 সালের 18 জুলাই প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। আলোচিত ভিডিওর সঙ্গে ওই ভিডিওর দৃশ্যেরও মিল রয়েছে। মূল পোস্টের ক্যাপশনে ছিল অল আইজ অন বাংলাদেশ, সেফ বাংলাদেশি স্টুডেন্টস এবং বাংলাদেশ কোটা মুভমেন্ট সহ একাধিক হ্যাশট্যাগ, যা থেকে ভিডিওটি 2024 সালের জুলাই আন্দোলনকালীন সময়ে প্রচারিত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়। এছাড়া 2024 সালের জুলাই মাসের বিভিন্ন তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই ভিডিওকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার দৃশ্য হিসেবে প্রচার হতে দেখা যায়। অর্থাৎ ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট সাম্প্রতিক ঢাকার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। ফ্যাক্ট চেকে পাওয়া তথ্য অনুযায়ী ভিডিওটি 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ের। পুরনো ভিডিওর সঙ্গে নতুন ক্যাপশন যুক্ত করে সেটিকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা হলে সহজেই বিভ্রান্ত হতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা। তাই কোনো ভিডিও ভাইরাল হওয়ার আগে ভিডিওটির মূল উৎস, প্রকাশের তারিখ এবং ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করা জরুরি। মোহাম্মদ গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,625.13, যা গতকালের চেয়ে শতকরা 0.70 কম। এছাড়া সিএসসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,971.95, যা গতকালের চেয়ে শতকরা 0.36 কম। আজ 244টি কোম্পানির 1,37,64,217টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 10,52,69,000 টাকারও বেশি। এর মধ্যে 50টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 167টি কমেছে এবং 27টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে পরনির্ভরশীলতা থেকে বের করে এনে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 1,244 কোটি টাকার সিড মানি বা প্রাতিষ্ঠানিক তহবিল প্রদান করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রাতিষ্ঠানিক তহবিল প্রদানের বিষয়টি অনুমোদন দিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে 14টি ফেডারেশনের নবনিযুক্ত অ্যাডহক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এ কথা জানান। প্রতিমন্ত্রী তার বক্তব্যে জানান, অনুমোদিত এই সিড মানি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ফেডারেশনগুলোর মাঝে সুষমভাবে ভাগ করে দেওয়া হবে। এই তহবিল থেকে প্রাপ্ত বার্ষিক লভ্যাংশের 75% প্রতি বছর নিজ নিজ খেলাধুলার দৈনন্দিন কার্যক্রম ও খেলোয়াড়দের কল্যাণ নিশ্চিত করতে পারবে। লভ্যাংশের বাকি 25% মূল তহবিলের সাথে পুনঃবিনিয়োগ হিসেবে যুক্ত হবে, যেন ভবিষ্যতেও ক্রীড়া খাত টেকসই অর্থনৈতিক কাঠামো লাভ করতে পারে। এবার আবহাওয়ার খবর।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ৩১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২১ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত ৪টায়, জোয়ার সকাল 10টা 39 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 4টা 20 মিনিটে, জোয়ার রাত 10টা